আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। সম্মানিত দর্শক, বাংলাদেশের রাজনীতি এক জটিল অবস্থার মধ্যে পড়ে গেছে। রাজনীতি যে কোন দিকে যাচ্ছে, কার সঙ্গে কার শত্রুতা, কার সঙ্গে কার বন্ধুত্ব, কার সঙ্গে তার রাজনৈতিক জোট আছে এবং এই মুহূর্তে সরকারের সঙ্গে দেশি এবং বিদেশি যে সকল শক্তির ধারক বাহক রয়েছে তাদের সঙ্গে আসলে যে কেমন সম্পর্ক এটা বোঝা যাচ্ছে না। শেখ হাসিনার জামানাতে ১৭ বছর বা ১৫ বছর রাজনীতি একটা সেই ভেদ ছিল। সরকারের মধ্যে যারা খয়ের কাজ ছিলেন তাদেরকে চেনা যেত। শেখ হাসিনার পরিবারের মধ্যে বিশেষ করে শেখ পরিবার তাদেরকেও চেনা যেত। এরপর কতগুলো অলিগার ছিল, যেমন সালমান এফ রহমান, আনিসুল হক এদের একটা অলিগার গ্রুপ। অন্যদিকে ধরুন এস আলম, তারপর সামিদ গ্রুপ, এদের সঙ্গে শাসক দলের কতিপয় রাজনৈতিক নেতাদের একটা অলিগার গ্রুপ। তোফায়েল সাহেব, আমর সাহেবদের মতো সিনিয়র যারা নেতৃবৃন্দ তাদের একটা গ্রুপ ছিল। আর অন্যদিকে সাবির হোসেন চৌধুরী, আসাদুজ্জামান নূর, সৈয়দ আবুল হোসেন ওনাদের মতো মানুষ যারা তাদের একটা বন্ধুত্ব একটা সার্কেল ছিল। এর বাইরে জাহাঙ্গীর কবির নানক, বাহাউদ্দিন নাসিম, তারপর বাহাউদ্দিন নাসিমের পর ধরুন মাহবুল আলম হানিফ, ওনাদের একটা গ্রুপ ছিল। এর বাইরে ধরুন আলাউদ্দিন নাসিম, তার নেতৃত্বে এক ধরনের আমলা গ্রুপ, আবু নাসের কামাল তার গ্রুপ এক ধরনের আমলা গ্রুপ, উপদেষ্টাদের মধ্যে একটা গ্রুপ, মানে যার যার মতো করে সবাই কাজ করতেন, সবাই পাওয়ারফুল ছিলেন। কারো কারোর সঙ্গে শত্রুতা ছিল, কারো কারোর সঙ্গে আবার বন্ধুত্ব ছিল, এরকম আলাদা আলাদা গ্রুপ হয়ে কাজ করত। মন্ত্রী পরিষদে দ্বিতীয় জেনারেশন, তৃতীয় জেনারেশনের রাজনীতিবিদ ছিলেন, যাদের দাদা মন্ত্রী ছিলেন, বাবা মন্ত্রী ছিলেন, নিজেরা মন্ত্রী হয়েছিলেন। তারা এক ধরনের। আবার ধরুন একেবারে প্রথম জেনারেশনে এসে পলক শাহরিয়ারের মতো মন্ত্রী, মোহাম্মদ আরাফাতের মতো মন্ত্রী তারাও ছিলেন। আর সর্বময় কর্তৃত্ব ছিল শেখ হাসিনার উপর। শেখ হাসিনাকে যারাই রাজি খুশি রাখতে পারতেন তারা কাজ করতেন, আর রাজি খুশি রাখতে না পারলে সেখানে কাজ হতো না। এখানে শেখ হাসিনার যে ক্ষমতা, এককভাবে তাকে ফ্যাসিবাদ বলেন, স্বৈরাচারী বলেন, মূলত সারা দুনিয়াতে এমন কোনো রাষ্ট্র, এমনকি পুতিন বা পল কাগামে কিংবা মুসোভিনি, উগান্ডার মুসোভিনি, তারা তাদের রাষ্ট্রের যে একক ক্ষমতা, ঠিক সেই একক ক্ষমতার অধিকারীর চাইতেও বেশি ক্ষমতা ছিল শেখ হাসিনার। ফলে কি হতো, প্রতিযোগিতা ছিল, কাজ হতো, মানুষ এক জায়গাতে ফেল করলে আরেক জায়গাতে যেত। যেমন ধরুন কোনো একটা কারণে সালমান এফ রহমানের দ্বারা কেউ ক্ষতিগ্রস্ত হয়েছে, সে তার কাউন্টার গ্রুপে যেত, কাজ আটকে থাকতো না। কিন্তু ইউনূস জামানাতে এসে একেবারে সে ১৮ কোটি মানুষের যে ব্যবসা বাণিজ্য, চিন্তা চেতনা, কর্ম, বিভিন্ন নিয়োগ বদলি থেকে শুরু করে টেন্ডারবাজি যা কিছু রয়েছে রাষ্ট্রীয় কর্মকাণ্ড, এর যত ফাঁকফোকর ছিল সমস্ত ফাঁকফোকর একেবারে বেশিরভাগ বন্ধ হয়ে গেল, একটা জায়গাতে কেন্দ্রীভূত হলো। না কেউ কাজ করে, না কেউ উপকার করে, না কেউ ক্ষতি করে, সবাই শুধু মপ করে। ফলে পুরো রাষ্ট্র ব্যবস্থা, উন্নয়ন, অবকাঠামো উন্নয়ন, ট্যাক্স কালেকশন, বৈদেশিক সম্পর্ক, একেবারে সব কিছু এসে একটা জায়গাতে কেন্দ্রীভূত হয়ে গেল। সেটা হলো ডাস্টবিন, ময়লার ভাগাড়। এর মধ্যে থেকে আর কিছু বের হলো না, যা সেখানে পড়ে সব ধ্বংস হয়ে যায়। যাই হোক, উনি চলে গেলেন। চলে যাওয়ার পর বর্তমান বিএনপি সরকার এলো। বিএনপি সরকারের মধ্যে দৃশ্য এখন দেখা যাচ্ছে যে বেশিরভাগ স্থানীয় সরকার, এরা যারা চালাচ্ছেন প্রশাসক রূপে রাজনৈতিক নিয়োগ তাদের সবারই। ফলে কি হলো, আমলাতন্ত্রের সঙ্গে জনগণের সঙ্গে তাদের যে আত্মিক সম্পর্ক, সেই সম্পর্কটা তারা হচ্ছে না। তারা লাফাচ্ছেন, চেষ্টা করছেন, আন্তরিকতা দেখাচ্ছেন, কিন্তু সত্যিকার অর্থে
জনগণের ভোটে নির্বাচিত হলে যে ধরনের একটা মোরাল ক্যারেজ থাকে, সেই ক্যারেজটা তাদের মধ্যে না থাকার কারণে স্থানীয় সরকারে আসলে কোনো উন্নয়ন হচ্ছে না। যা কিছু হচ্ছে ভাঙাচোরা, বস্তি উচ্ছেদ, তারপর প্রধানমন্ত্রী বলছেন এখানে খাল কাটো, এখানে লেক পরিষ্কার করো, এখানে ময়লার আবর্জনা দূর করো ইত্যাদি। খুব যাকে বলা হয় একেবারে মলম লাগানোর মতো। অলনে ছাড়েন একটা ঘটনা ঘটছে, মলম লেগে যাচ্ছে। এখন বিএনপি সরকারের এই যে ভিতরের যে একটা সিন্ডিকেট বলেন, একটা বলয় বলেন, যেটা ইতিপূর্বে 2001 থেকে 2006 কিংবা 91 থেকে 96 সবসময় বিএনপির মধ্যেও কিন্তু এই বলয় ছিল। আব্দুস সামাদ তালুকদারকে কেন্দ্র করে একটা বলয়, খন্দকার দেলোয়ারকে কেন্দ্র করে একটা বলয়, এরপরে হাওয়া ভবনকে কেন্দ্র করে একটা বলয়, এরকম অসংখ্য, ধরেন 6 থেকে 7টি বলয় বিএনপির মধ্যে ছিল সবসময়টাতে। এখন আসলে কোনো বলয় নেই। সবাই শুধু সবাইকে হিংসে করছে। সালাউদ্দিন সাহেব হিজ ওভার স্মার্ট ফেলো, কথা বলছেন চৌকুশ, তারপরে মানুষের দৃষ্টি আকর্ষণ করতে পারছেন, কিন্তু পারফরমেন্স করার জন্য তার যে নেটওয়ার্কটি দরকার, সেই নেটওয়ার্কটি না দলের মধ্যে আছে, তার নিজস্ব কোনো দলীয় মন্ত্রী, এমপি এরকম কোনো লোক নেই, যারা সালাউদ্দিন সাহেবের জন্য ওই যে আগে যে আমাদের দেশে যে তথাকথিত সিন্ডিকেট থাকে, সেরকম সিন্ডিকেশন নেই। একই অবস্থা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের, একই অবস্থা শাহ আলম, মীর শাহ আলমের, একই অবস্থা ধরুন শহীদুদ্দিন চৌধুরী, অ্যানির। এই কয়জন ধরুন সাংগঠনিকভাবে, রাজনৈতিকভাবে প্রধানমন্ত্রীর সাথে ঘনিষ্ঠতার কারণে হোক, তাদেরকে মনে হয় যে তাদের কিছু পাওয়ার আছে, কিন্তু আলটিমেটলি সেই পাওয়ারগুলো এক্সারসাইজ করার জন্য আসলে তাদের কোনো রকম ওরকম সিন্ডিকেশন নেই। ফলে যার যার মন্ত্রণালয় তারা কেউ ভালো করতে পারছেন না। অন্যদিকে প্রধানমন্ত্রী তিনি শেখ হাসিনার মতো না স্বৈরতান্ত্রিক হতে পারছেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো অথর্ব হতে পারছেন না, যাকে বলা হয় তার পিতার মতো এরকম একজন যুগান্তকারী নায়ক হতে পারছেন, বা এরশাদের মতো একজন সফল শাসক হতে পারছেন। তিনি প্রচুর দৃষ্টি আকর্ষণ করছেন, মিডিয়া অ্যাট্রাকশন করছেন, আর প্রতিদিন লোকজন আশ্চর্য হয় এরকম কাজ কত বেশি করা যায় সেইগুলো চেষ্টা করছেন। তার প্রেস টিম অসম্ভব দুর্বল, তার স্পিচ রাইটার আদৌ আছে কিনা আমি জানি না। এরপর তার কিচেন ক্যাবিনেটে যারা আছেন তাদেরকে আমি কি বলবো, বাংলাদেশের প্রেক্ষাপটে একেবারেই নবীন, কাঁচা, গরিব এরকম মনে হয়। আর রাজনৈতিক যাকে বলা হয় তার যে একটা উপদেষ্টা মণ্ডলী থাকবে, কিংবা রাজনীতির একটা বন্ধু থাকবে, প্রবল শক্তিশালী একটা বিরোধী দল থাকবে, অথবা বন্ধু থাকবে, অথবা তাবেদার থাকবে, অথবা গৃহপালিত বিরোধী দল থাকবে। কোনো কিছুতেই একটা ধারাবাহিকতা, যেটাকে কনসিস্টেন্সি বলা হয়, সেটি নেই। ফলে আমরা বাইরে থেকে কোনো কিছু আন্দাজ করতে পারছি না, এবং রাজনীতিতে যখনই পরিণতি এবং ফলাফল এই দুটোর একটাও আপনি আন্দাজ করতে পারবেন না, তখনই সেখানে নানা রকম বিপর্যয় দেখা দেবে। তো এই যে ক্ষমতা আরোহণ করার 6 মাসের মধ্যে একটা সিঙ্গেল জায়গাতে তারা কোনো ধারাবাহিকতা রক্ষা করতে পারেনি। তারই ফলস্বরূপ জামাতের সাথে, এনসিপির সাথে তাদের যে সম্পর্ক, এটি সারা বাংলাদেশের কেউ এখন পর্যন্ত বুঝতে পারছে না যে এই সম্পর্কটা কি অহিনকল সম্পর্ক, দা কুমড়া সম্পর্ক, বন্ধুত্বের সম্পর্ক, অভিনয়, নাকি আরো অনেক কিছু। এক পক্ষ বলার চেষ্টা করছে যে জামাত এবং এনসিপি তাদেরকে দিয়ে আসলে বিএনপি একটা সত্যিকার বিরোধী দল গঠন করে আওয়ামী লীগ নেই বা আওয়ামী লীগের প্রয়োজন নেই, এই জিনিসটা বোঝানোর জন্য একটা সত্যিকার রিয়াল বিরোধী দল হিসেবে গড়ে তোলার জন্য তাদেরকে মাঠে ছেড়ে দেওয়া হয়েছে। ভালো কথা।
আর মাঠে ছেড়ে দেওয়ার জন্য তাদের কিছু মোটামুটি সংঘর্ষ লাগবে, সংঘাত লাগবে। এবং এটার যুক্তিস্বরূপ অনেকে বলার চেষ্টা করছেন যে এনসিপির অল্প কয়েকজন নেতা, যাদেরকে জামাতের বি টিম বলা হয়, আগে যাদেরকে বলা হতো যে মিলিটারি এবং ডক্টর মোহাম্মদ ইউনূস তাদেরকে যদি প্রিভিলেজ না দেয় তাহলে তারা 1 মিনিট টিকতে পারবে না। তো এখনও বলা হচ্ছে যে তারা হবিগঞ্জে গিয়ে যখন লাঞ্ছিত হলেন তখন তারা ভয় পেয়ে ঢাকা চলে আসবে। কিন্তু গাড়ি ভাঙলো, হাতে একটু আঘাত হলো, তারপর তারা গালাগালি করতে করতে গোলাপগঞ্জে গেল, সিলেটের গোলাপগঞ্জে গেল, জৈন্তাপুরে গেল এবং সেখানে গিয়ে সমাবেশ করলো, ইত্যাদি ইত্যাদি। এটা হলো কী করে? নিঃসন্দেহে এদের যে অবস্থা, পেছন দিক থেকে যদি একটা স্ট্রং, তাদের পেছনে যদি একটা শক্তি না থাকতো, সেই শক্তিটা অবশ্যই বিএনপি, অবশ্যই তারেক রহমান, অবশ্যই প্রধানমন্ত্রী, এবং তাদেরকে এমনভাবে ছেড়ে দেওয়া হয়েছে যে যা বেটা গালাগালি কর, আমরা এই কাজগুলো করব, একটু হাতে আঘাত লাগবে, সামান্য একটু রক্ত ঝরবে, কখনো কখনো কিছু ঘটনা ঘটবে, কিন্তু তোমরা ক্ষতিগ্রস্ত হবে না। কিন্তু হয়তো বিএনপির 5টা ছেলে ক্ষতিগ্রস্ত হবে, এনসিপির মধ্যে কারো হয়তো চোখ চলে যাবে বা কারো হয়তো হাত ক্ষতিগ্রস্ত হবে। এরকম অনেকে নানা রকম গল্প তৈরি করে বলার চেষ্টা করছে, বিশেষ করে আওয়ামী লীগের লোকজন, যে এটা একটা সাজানো। আর এক গ্রুপ বলার চেষ্টা করছে যে মূলত জামাতের সঙ্গে আর এনসিপির সঙ্গে একটা দ্বন্দ্ব এবং সংঘাত শুরু হয়েছে। এখানে এনসিপির যারা নেতৃবৃন্দ তারা বুঝে গেছে যে জামাতের সঙ্গে একীভূত হওয়া এবং জামাতের সঙ্গে একত্রে রাজনীতি করা, তাদের সঙ্গে সেই রাজনৈতিক ঐক্য করে নির্বাচন করা এবং সংসদ পরিচালনা করা, এটা এনসিপির একটা বিরাট ভুল। তারা একথাও বুঝে গেছে, বা সবাই বলছে, যে ইউনূস সরকারের ক্ষমতার অংশগ্রহণ করা, উপদেষ্টা পরিষদে যাওয়া, ইত্যাদি ইত্যাদি নানা রকম যে কর্মকাণ্ডগুলো, এগুলো তাদের মারাত্মক ভুল ছিল। এখন এগুলো যে যতই বলুক না কেন, বাস্তবতা হলো যারা এই সমস্ত কথাবার্তা বলছেন এদের প্রায় সবার বিরুদ্ধে আর্থিক কেলেঙ্কারি, এদের সবার বিরুদ্ধে অনৈতিক কর্মকাণ্ড, এবং গত 2 বছরে তাদের পোশাক আশাক, কথাবার্তা থেকে শুরু করে বডি ল্যাঙ্গুয়েজ থেকে শুরু করে সব কিছুতেই এতটা বিরক্তি যে জনগণ তাদেরকে আর ভালোবাসার চোখে, শ্রদ্ধার চোখে দেখে না। তারা কোথাও লাঞ্ছিত হলে, অপমানিত হলে জনগণ খুশি হয়, ইন্না লিল্লাহ বলার পরিবর্তে আলহামদুলিল্লাহ বলে। তাদের যে কোনো দুর্ভোগ দুর্দশা দেখলে মানুষ হাসে। তাদের ফেসবুকে যে ফলোয়ারগুলো রয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, এটাও অনেক কমে গেছে, অনেক কমে গেছে। তো এই অবস্থা যখন চলছে, তখন প্রায় প্রতিদিনই দেশের বিভিন্ন জায়গাতে তাদের সঙ্গে বিএনপির যে সংঘাত হচ্ছে, যে বাকযুদ্ধ হচ্ছে, যে মুষ্টিযুদ্ধ হচ্ছে, এবং যে বিপর্যয় একটার পর একটা নেমে আসছে, ইতিমধ্যে মামলা মোকদ্দমাগুলো হয়ে গেছে। এখন এর পরিণতিতে এই দলটি, নব্য দলটি, মারাত্মক বিপদে পড়বে। অনেকে হয়তো বলার চেষ্টা করছেন যে এইভাবে তো মানে মার খেতে খেতে অনেকে এমপি হয়ে গেছে, মার খেতে খেতে অনেকে মন্ত্রী হয়ে গেছে, অনেকে সচিব হয়ে গেছে, আর এরা আগামীতে মার খেতে খেতে প্রধানমন্ত্রী হয়ে যাবে। এটি সম্ভব নয়, এটি একেবারে সম্ভব নয়। আমাদের দেশে কাদের সিদ্দিকীর মতো মানুষ কম মার খাননি, মোস্তফা মহসিন মন্টুর মতো এরকম গ্র্যান্ড লিডার বাংলাদেশে ছিল না। এত দরদি, এত পাওয়ারফুল, এত ফাইন্যান্সিয়ালি সলভেন্ট, সর্বগুণে গুণান্বিত বাংলাদেশে যে কয়জন নেতা সফল ছিলেন, তাদের মধ্যে শেখ ফজলুল হক মনি, বঙ্গবন্ধুর পরে শেখ ফজলুল হক মনি, আব্দুর রাজ্জাক, মোস্তফা মহসিন মন্টু, হেমায়েতুল্লাহ আরঙ্গ, এরকম কয়েকজন। তো এই তারা নেতা, সেই নেতাদের মধ্যে সেই মোস্তফা মহসিন মন্টুর মতো মানুষ গণফোরাম করার পরে লাঞ্ছিত হয়েছেন, অপমানিত হয়েছেন, মার খেয়েছেন। তারপর হেমায়েতুল্লাহ আরঙ্গ, যার হাতে বলতে গেলে শেখ হাসিনার নিরাপত্তা ছিল, ঢাকা শহরটা নিয়ন্ত্রণ করতেন সব সময়, সেই উনি যখন ভারতে ছিলেন তখন থেকে নিয়ন্ত্রণ করতেন পলিটিক্যালি।
তো সেই মানুষটি কিন্তু আওয়ামী লীগে থাকতে পারেনি, বিএনপিতে চলে গেছে, বিএনপিতেও দাঁড়াতে পারেনি। কিন্তু তার আন্ডারওয়ার্ল্ড ছিল, যতদিন তিনি ছিলেন তার আন্ডারওয়ার্ল্ড ছিল, কিন্তু রাজনীতি করতে পারেনি। মোস্তফা মহসিন মন্টু যতদিন ছিলেন ততদিন আন্ডারওয়ার্ল্ড তার নিয়ন্ত্রণে ছিল, কিন্তু রাজনীতি করতে পারেননি, রাজনীতি করতে পারেনি। তো এখন এনসিপি যারা আছে তাদের না আছে অর্থ, না আছে আন্ডারওয়ার্ল্ড, না আছে তাদের জনসমর্থন, কর্মী বান্ধবতা থেকে শুরু করে আমাদের যে ট্র্যাডিশনাল রাজনীতি তার কোনো কিছু নাই। কিন্তু এর উপরে যেটা হয়ে গেছে এটা হলো আঘাত, একটার পর একটা হাতুড়ির আঘাত, গদার আঘাত তাদের উপর আসছে। এবং সেই আঘাত যদি সাজানো হয়, এই সাজানো আঘাতেও তাদের পতন হতে পারে। এই আঘাত যদি সাজানো না হয়ে জেনুইন হয় তাহলেও তাদের পতন হতে পারে। আর এই সমস্ত আঘাত সহ্য করে যে প্রতিকূল অবস্থায় তারা দাঁড়িয়ে থাকবেন, এইরকম রেকর্ড বাংলাদেশে, তারা তো দূরের কথা, অতীতে বাংলাদেশে কারোরই নাই। এই বাংলাদেশে কর্নেল তাহের, তারপর হাসানুল হক ইনু, আসম আব্দুর রব, শাহজাহান সিরাজ, মানে কিংবদন্তি সব রাজনীতিবিদ, তারাও কিন্তু আঘাত সহ্য করে সাস্টেন করতে পারেননি। সেই তুলনায় এই নবীন যারা আছে তারাও পারবেন না। ফলে কি হলো, এই যে এখন সেটা সাজানো নাটক হোক কিংবা এটা সরাসরি কনফ্লিক্ট হোক, এটা বিএনপির সঙ্গে হোক, এটি আওয়ামী লীগের সঙ্গে হোক, এটি জামাতের সঙ্গে হোক, ডাজ নট ম্যাটার, কিন্তু এর দ্বারা এনসিপি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। এবং সেই ক্ষতি থেকে তারা যে আবার ঘুরে দাঁড়াবে, ফিরে দাঁড়াবে, আপনি দেখেন কয়জন ছেলে আছে এনসিপির। মাসুদ, যাকে বলে মোংলা মাসুদ, নাসিরুদ্দিন পাটোয়ারি, তারপর নাহিদ ইসলাম, এই তো এই তিনজনের বাইরে আপনি আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া ব্ল্যাক আউট, মাহফুজ ব্ল্যাক আউট, অন্যান্য যে সমস্ত আরও 10-12 জন যারা ছিলেন তারা আলটিমেটলি এনসিপি ছেড়ে চলে গেছেন। এখন এই যে মানে সার্জিস, হাসনাত আবদুল্লাহ, নাসিরুদ্দিন পাটোয়ারি, নাহিদ ইসলাম, তো 4 জন, অনলি 4। এর বাইরে অন্য যারা আছে আমার তো কারো নাম মনে আসছে না। টেলিভিশনে আসে, কথাবার্তা বলেন, সব কিছু আছে, কিন্তু তারা তো মাঠে রাজনীতি বন্য, খুব তাদের মুখের দিকে এখনও তাকালে মনে হয় যেন ইউনিভার্সিটিতে পড়ে, একেবারে নবীন কথাবার্তা বলছে। অনেকে হয়তো যাকে বলা হয় কিছু বলছেন না, কিন্তু বিএনপির যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা যদি পাশাপাশি একটা ধমক দেন, একটা ধাক্কা দেন, একটা বাজে কথা বলেন, জাস্ট ওয়ান টাইম, একবারের জন্য, মুহূর্তের মধ্যে তাদের রাজনীতি একেবারে মুহূর্তের মধ্যে শেষ, দ্বিতীয়বার দাঁড়াতে পারবেন না। ফলে এই যে জুলাই মাস মাত্র 2 বছরের মাথায় এসে এনসিপির উপরে যা কিছু হচ্ছে, এটি রীতিমতো রাজনীতির বালা, মুসিবত এবং গজবের মতো তাদের উপর আপর্তিত হয়েছে। চোখের সামনে একদল বিপ্লবী, একটি অভ্যুত্থানের নায়ক এবং মহানায়ক, কিভাবে খুব অল্প সময়ের মধ্যে ইতিহাস থেকে হারিয়ে যায়, এরকম একটা পরিবেশ পরিস্থিতি তৈরি হচ্ছে বলে আমার মনে হচ্ছে। মহান আল্লাহ আমাদের সবাইকে হিদায়াত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।